আসসালামু আলাইকুম। আজ ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর ২৩ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগ, চাঞ্চল্য সর্বত্র। বাংলাদেশে মার্কিন যুদ্ধজাহাজের নেপথ্যে কি? পার্বত্য চট্টগ্রামে কি ঘটছে? এবার বিস্তারিত। আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদের গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২ মামলায় ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ঘটনায় এখন তোলপাড়। এর মধ্যে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় ১৭ জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দি রেখে নির্যাতনের মামলায় ১৩ জন আসামি। সেনাবাহিনীর মোট ২৩ জন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ২ মামলাতেই প্রধান আসামি করা হয়েছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালকের নাম রয়েছে আসামির তালিকায়। ট্রাইব্যুনাল যথারীতি অভিযোগ আমলে নিয়ে ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে। এই ২ মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে ২২ অক্টোবর। টিএফআই সেলে নির্যাতনের মামলায় আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আবদুল্লাহ আল মোমেন, র্যাবের সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাসেম, র্যাবের সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খায়রুল ইসলাম, র্যাবের সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল, র্যাবের সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন। জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের মামলায় আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আবেদিন, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক, সিটিআইবির সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন, সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমদ, সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী, সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক। টিএফআই সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। আর জেআইসিতে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে। সেই সব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয় আয়নাঘর। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের পর ৫৪ বছরে এত সংখ্যক সেনা কর্মকর্তা কখনো শাস্তির মুখোমুখি হয়নি। এই বিচার যথাযথভাবে সম্পন্ন হলে সুশাসনের ক্ষেত্রে বিরাট নজির তৈরি হবে বলেও মন্তব্য করেন তারা বলেন, এই অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় সফলতা হলো এরকম প্রভাবশালী ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে পারা। এ নিয়ে অনড় ছিল সরকার। ফলে নানা বাধা ও প্রতিবন্ধকতাও শেষ পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারি করা বন্ধ করতে পারেনি।
বাংলাদেশের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের আগমন নিয়ে ইতোমধ্যে ব্যাপক বিতর্ক ও আলোচনা সমালোচনার তৈরি হয়েছে। অনেকে এটাকে দেখছেন আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের প্রতি নতজানু নীতি হিসেবে। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, 3 দিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিটজজেরাল্ড বুধবার বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু উবাইদা সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকারী জাহাজের কর্মকর্তাদের সাথে নৌবাহিনীর কর্মকর্তাগণ পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যগণ পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে। ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশের ইলিশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইলিশ বাঁচাতে যুদ্ধ জাহাজ মোতায়েন করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শুধু যুদ্ধ জাহাজই নয়, ইলিশ চুরি রুখতে আকাশপথেও নজরদারির ব্যবস্থা করেছে তারা। বাংলাদেশের বিভিন্ন নদী এবং উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিজস্ব জলসীমার মধ্যে আকাশপথে নজরদারির জন্য মোতায়েন হয়েছে ড্রোন এবং হেলিকপ্টারও। প্রজননের মৌসুমে ইলিশ ধরা আটকানোর জন্যই এই যুদ্ধকালীন নিরাপত্তার বন্দোবস্ত করছে বাংলাদেশ। বাংলাদেশের জলসীমার মধ্যে বিদেশি মৎস্যজীবী ধরা পড়লে তাদেরকেও পাকড়াও করা হবে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা অতীতে বিভিন্ন সময় ভুল করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে সেদেশে ধরা পড়েন। গত বছরই বাংলাদেশের জলসীমার ভিতরে ঢুকে পড়ায় কাকদ্বীপের 6টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলিতে ছিলেন 95 জন মৎস্যজীবী। তাদের গ্রেপ্তার করেছিলেন বাংলাদেশি কর্তৃপক্ষ। পরে চলতি বছরের শুরুতে বন্দি বিনিময়ের মাধ্যমে ভারতে ফেরত আসেন তারা। ভারত থেকেও বাংলাদেশে ফেরত পাঠানো হয় সেদেশের 90 জন মৎস্যজীবীকে। এবার বাংলাদেশি কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, বিদেশি মৎস্যজীবীরা যদি এই সময়ে ধরা পড়েন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশের দক্ষিণ উপকূল রেখা এবং নিজস্ব জলসীমায় আকাশপথে নজরদারির জন্য ড্রোনগুলি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সেদেশের আধিকারিকেরা। একই রকমভাবে নিজেদের জলসীমার বিভিন্ন এলাকায় মোট 17টি যুদ্ধ জাহাজ মোতায়েন করছে বাংলাদেশি নৌসেনা। প্রজননের মৌসুমে বাংলাদেশে 4 অক্টোবর থেকে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। 3 সপ্তাহ ধরে চলা এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী 25 অক্টোবর। বাংলাদেশের মৎস্য মন্ত্রকের এক মুখপাত্রের কথায়, সরকারি নির্দেশ অনুসারে শুক্রবার মধ্যরাত থেকে নিয়মিত অভিযান এবং টহলের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয়েছে। 25 অক্টোবরের মধ্যরাত পর্যন্ত এই নজরদারি চলবে। সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু যে বক্তব্য দিয়েছেন সেটা তার একান্ত ব্যক্তিগত মতামত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, হেলালুজ্জামান তালুকদার লালু ইলেকট্রনিক গণমাধ্যমকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে বলেছেন, সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এই বক্তব্য হেলালুজ্জামান তালুকদার লালুর একান্তই ব্যক্তিগত। লালু বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ না করেই নিজেই মন গড়া মন্তব্যটি করেছেন। এর সঙ্গে দলীয় সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। বিএনপি এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। দলের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জনমনে যাতে বিভ্রান্তির সৃষ্টি না হয় সেজন্য বিএনপির পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে এই বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য প্রেরণ করা হলো। পার্বত্য চট্টগ্রামের সমস্যার নেপথ্যে ভারত। এই সমস্যা জিইয়ে রেখে সময় সুযোগ মতো তারা ব্যবহার করছে। এই এলাকার শান্তি রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরা ও শান্তি চুক্তি বাতিল অথবা সংস্কার করতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীর উপস্থিতি বাড়াতে হবে। আদিবাসী, নৃগোষ্ঠী, সেটেলার বাঙালি শব্দগুলো বাদ দিতে হবে। শুধু চাকমা, মারমা ও ত্রিপুরাদের নিয়ে আলোচনা না করে পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যার কেন্দ্রে মূল সমস্যা তৈরি করা এবং এই সমস্যাকে জিইয়ে রাখা, সবকিছুর জন্য একটা মাত্র রাষ্ট্র দায়ী, ভারত। বাকিরা হয়তো ছোটখাটো ভূমিকা রেখেছে। আমাদের সমস্যাটা হলো ভাসুরের নাম মুখে নিতে খুব লজ্জা করে। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আগ্রাসনটা কার কাছ থেকে আসছে?
আগ্রাসনটা ভারতের কাছ থেকে। শান্তি বাহিনী তো তৈরি হয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেবের সময়, কিন্তু তারা তো আক্রমণ করেনি বাংলাদেশে 1976 সালের আগ পর্যন্ত। তার মানে হচ্ছে ভারত বাংলাদেশে তার এগ্রেশন জিইয়ে রাখার জন্য একটা অস্ত্র হাতে রেখেছে। সেই অস্ত্র সময় সুযোগ মতো তারা ব্যবহার করছে। যখন তাদের পছন্দের সরকার ক্ষমতায় থাকবে না, সেই সময় তারা এই অস্ত্র অ্যাজ আ অফেন্সিভ হিসেবে ব্যবহার করবে। তার সঙ্গে কিন্তু একটা লোকাল গ্রুপ জড়িত আছে। আমি শুধু পার্বত্য চট্টগ্রামের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তাদের কথা বলছি না, আমাদের পলিটিশিয়ানদের মধ্যে একটা বড় পলিটিক্যাল ফোর্স এই ভারতীয় আগ্রাসনের সহযোগী, এবং তার মধ্যে অন্যতম সহযোগী ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। সিএসডি সম্প্রীতি জোট সমন্বয়ক থোয়াইং চিংমং শাক বলেন, পার্বত্য চট্টগ্রাম বললেই মনে করি চাকমা। সন্তু লারমার একটা বাহিনী ছিল জেএসএস থেকে আজ 7টা দল তৈরি হয়েছে। এই দলগুলো তৈরির পেছনে কারণ কি? আমরা রাঙামাটি লিজ দিয়েছি চাকমাদের হাতে, বান্দরবানকে লিজ দিয়েছি মারমাদের হাতে, আর খাগড়াছড়ি লিজ দিয়েছি ত্রিপুরাদের হাতে, কিন্তু আমাদের বলা হয় উপজাতি। কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক। এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত মাহমুদ হোসেন বলেন, আমি 1980 থেকে 1987 সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে 7 বছর ফ্লাইং করেছি। শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা তখন 400 ক্যাম্পে ফ্লাইং করেছি। সেই ক্যাম্পের সংখ্যা কোথায় নেমে এসেছে? আমি দেখেছি সশস্ত্র বাহিনীর যে ধরনের কমিটমেন্ট ছিল, এখন সেই কমিটমেন্ট আছে কিনা আমি জানি না। আগে পাহাড়ের যে ইতিহাস আমাদের পড়ানো হতো, সেই ইতিহাস প্রেক্ষাপট এখনো পড়ানো হয় কিনা এটা আমি জানি না। এগুলো দেখার বিষয় আছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। যে কোনো সময় যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। এই অসুস্থ হয়ে গেলে আমরা অনেক সময় কি করব ভেবে পাই না। আপনি তাৎক্ষণিকভাবে 16263 এই নাম্বারে ফোন করে পরামর্শ নিতে পারেন। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় স্বাস্থ্য বাতায়নের নাম্বার। এটি একটি জাতীয় সেবা। যে কোনো মুহূর্তে যে কেউ অসুস্থ হয়ে গেলে যখন আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই, তখন এখানে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারি। এই জন্যে আপনি কাগজ এবং কলম হাতে রাখবেন। ফোন করে আপনি আপনার অভিযোগ বা আপনার প্রয়োজনীয়তাটা বলবেন। ওই প্রান্তে থাকা একজন এক্সপার্ট আপনাকে যথাযথ পরামর্শ দেবেন। সেই পরামর্শগুলো লিখে রাখার জন্য হাতের কাছে কাগজ এবং কলম প্রয়োজন। প্রিয় বন্ধুরা, এভাবে স্বাস্থ্য বিষয়ক যে কোনো সেবা 16263 থেকে পেতে পারেন। এর বাইরে কোনো হসপিটালের বিরুদ্ধে অথবা কোনো ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ থাকলেও 16263-তে ফোন করে উপকৃত হতে পারেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। অবশেষে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি হয়েছে। উভয় পক্ষ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এর মানে সব জিম্মিকে খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে। ইসরায়েল সম্মত সীমারেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করবে। হামাসও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এবং ট্রাম্প ও সংশ্লিষ্ট দেশগুলোকে আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলকে চুক্তির সব শর্ত পূর্ণভাবে মেনে চলতে বাধ্য করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলের জন্য এক মহান দিন বলে অভিহিত করেছেন। তিনি বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠক ডেকে চুক্তির সরকারি অনুমোদন নেবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, যদি এই চুক্তি টিকে থাকে তবে এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতিগত সাফল্য হিসেবে গণ্য হবে। এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে মিশরে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করার 2 বছর 2 দিন পর। 2023 সালের 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে প্রায় 1200 জন নিহত হয়, 251 জনকে জিম্মি করা হয়। এরপর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় কমপক্ষে 67,163 জন নিহত হয়েছেন। এর মধ্যে 20,179 জন শিশু বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই ঘোষণা দিয়েছে তারা সরকার বিরোধী অনাস্থা প্রস্তাবে পিপিপিকে সমর্থন দিতে প্রস্তুত। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা বলেন, আমরা পিপিপির সঙ্গে জোট করব না, তবে যদি তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে আমরা ভোট দেব। এতে নতুন নির্বাচনের পথ খুলবে। তিনি আরও বলেন, ইমরান খান 2 বছর ধরে কারাগারে আছেন শুধুমাত্র নীতির সঙ্গে আপোষ না করার কারণে। রাজা জানান,
পিটিআই একা নয় বরং সব বিরোধী দলকে সঙ্গে নিয়েই এগোতে চায়। এজন্যই তারা জাতীয় পরিষদ ও সিনেটের বিরোধী দলীয় নেতা পদে যথাক্রমে মাহমুদ খান আচকজাই ও আল্লামা নাসির আব্বাসকে মনোনয়ন দিয়েছে। তিনি আরও জানান, স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান, কারণ তিনি বর্তমান সরকারকে বৈধতা দিতে রাজি নন। পিটিআই নেতা বাবর আওয়ান সতর্ক করে বলেন, যদি ইমরান খানকে অন্য কোথাও স্থানান্তর করা হয় তবে তা আগে সাবজেল হিসেবে ঘোষণা করতে হবে। আমরা কোনো বেসরকারি স্থানে তার স্থানান্তর মেনে নেব না। সালমান রাজা আরও অভিযোগ করেন, সাম্প্রতিক ২৬তম সংবিধান সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতা নিয়ন্ত্রণ ও মত প্রকাশের স্বাধীনতা দমন করার উদ্দেশ্যে পাশ করা হয়েছে। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।